আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, আমার এই জারটা দেখে শিলাপু জানতে চাচ্ছিলেন আমি কোন জায়গা থেকে কিনেছি। তা আমি কিন্তু বেশ কিছুদিন আগে এটা কিনেছি, তো ভিডিও শেয়ার করেছিলাম, হয়তো আপু আপনি দেখেননি। তো আমি এটা চন্দ্রিমা মার্কেট থেকে কিনেছিলাম, আর এটা নিয়ে তো অনেক বড় একটা স্টোরিও হয়ে গিয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে আমি প্রথম রোজার পর কি বলে সেটা সন্ধ্যার পর থেকে শুরু করেছি আর কি, ইফতারের পর থেকে। আর ইফতারের সময় তো মাশাল্লাহ অনেকগুলো প্লেট বাটি এগুলো বের হয়। তো এগুলোকে হচ্ছে ওয়াশ করা, তারপর হচ্ছে ওয়াইপ করে জায়গা মতো রাখা, বিশাল একটা ডিউটি। তো সবারই কম বেশি এই কাজটা করতে খুবই বিরক্ত লাগে। ইফতারের আগ মুহূর্তে কিন্তু ইফতার রেডি করব, ইফতার করব, ওই চিন্তা করে দেখা যায় সব কাজ খুব তাড়াহুড়া করে ফেলি, অনেক এনার্জি চলে আসে তখন। কিন্তু ইফতার একবার করার পর এনার্জি যে কোথায় যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না, আর শরীরও চলে না, এমন একটা অবস্থা হয়ে যায়। যদিও থালাবাটি ওয়াশ করার ডিপার্টমেন্ট আরএমের, তো যেই করি না কেন, আমি করি আর ওই করুক, কষ্ট তো একই রকম হয়। আমি যেমন রোজা থাকি ওইও থাকে। তো যাই হোক, এখন হচ্ছে ওই এগুলো সব ওয়াশ করে রেখেছিল, আর আমি সুন্দর মতো সব কিছু ওয়াইপ করে যেটা যেখানে ছিল সেখানে গুছিয়ে রেখে দিচ্ছি। অনেক আপুরাই বলেছেন কমেন্ট করে আপনাদের রোজা বেশ ভালোই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবার রোজা ভালো যাক, সবাই সুস্থ স্বাভাবিক ভালো থাকুক, এই দোয়াই করি। আর অনেক আপুরাই আবার বলছিলেন যে আমার মতো অনেক আপুরই ফার্স্ট রোজাতে মাথা ব্যথা শুরু হয়েছে। তো আমার মাথা ব্যথা শুরু হওয়ার কারণ হচ্ছে চা না খাওয়া। আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ জেগে থাকি, চা না খাই, তখন কিন্তু আমার এই মাথা ব্যথার প্রবলেমটা হয়। তো এর জন্য আমি না যে কোনো জায়গায় যাই না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে চা দিয়ে কিছু একটা খেয়ে তারপর বের হই, তাহলে আমার এর মাথা ব্যথার প্রবলেমটা হয় না। তো রোজার সময় তো আর সেটা করা পসিবল না। তো যেহেতু চা খাওয়া হয়নি, এর জন্য আমার প্রচুর মাথা ব্যথা ছিল। তো আলহামদুলিল্লাহ এখন ইউজ টু হয়ে গিয়েছি, এখন আর সেই প্রবলেমটা নেই। আজকে সকালবেলাতেই আমি চুলাটা ক্লিন করে নিয়েছি। এখন তো চুলার উপর দিয়ে একদম কি যে ঝড় বয়ে যায় কি বলবো, ইফতারের সময়টা হলে। তো যতই ক্লিন করি না কেন দেখা যায় যে আবার নষ্ট হয়ে যায়। তো আমি যেটা করি, সকালবেলা লিয়ানাকে স্কুলের বাসে দিয়ে এসেই হচ্ছে টুকিটাকি অনেকগুলো কাজ করে ফেলি, কারণ সেই সময়টা না আমার বেশ অনেক ভালো এনার্জি থাকে। তারপর হচ্ছে এনার্জি আস্তে আস্তে ডাউন হয়ে যায়, মনে হয় যে আমি নড়াচড়াই করতে পারবো না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আজকে হচ্ছে আমি একটু টমেটো ডিম দিয়ে ভাজি করেছিলাম। যেহেতু আমি তেমন একটা সেহরি খাই না, আর লিয়ানা খায়, সো তাদের জন্যই মূলত এটা করা। আর রান্নাবান্না তো তেমন একটা করাই হয় না, কারণ সন্ধ্যা রাতে আমরা কেউ কোনো খাবার খাই না, ভোর রাতে যতটুকু খাবার খাই। তো এর জন্য হচ্ছে একদিন রান্না করি আমি, পরবর্তী 2 দিন খাই। এটা হচ্ছে কারির বেলাতে, তবে সবজি প্রতিদিনেরটা আমি প্রতিদিনই করি। আচ্ছা, এখন হচ্ছে অলমোস্ট ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে ইফতারের জন্য আজকে কিছু একটা রান্না করি। আর এই যে দেখেন আমার কিচেনে কি পরিমাণ রোদ এসেছে। তো এই রোদের কারণেই মূলত আমি কিন্তু যতটুকু পসিবল হয়েছে আমি অনেকগুলো খাবার ফ্রোজেন করে রেখেছি, কারণ এই রোদের মধ্যে দাঁড়িয়ে রোজা রেখে কাজ করা খুবই কষ্ট। তার উপর তো আমার ওই যে মাইগ্রেনের প্রবলেম আছেই। এই রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করলে আমার আর বেশি সময় লাগবে না পেইন উঠতে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি একটা খুবই মজার কি বলবো সেটাকে, ফিশ অ্যান্ড এগ পাকোড়া বানিয়েছি। তো এটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তেমন স্পেশাল কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না, সবার ঘরেই এই জিনিসগুলো থাকে। তো রোজার সময় তো সবাই কম বেশি ভাজা পোড়া খেতে পছন্দ করেন, তো আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন।
আমি এখানে কি নিয়েছি আপনাদেরকে একটু করে বলে দেই। বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটাকে আমি 10 মিনিট লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো 10 মিনিট যখন লবণ দিয়ে মেখে রাখবেন, তারপর সেটাকে চিপে নেবেন, তখন দেখবেন যে পানিটা ফেলে দিলে এরকম অনেকটা সফট হয়ে গিয়েছে। তো এই রকম করে আমি বাঁধাকপিটা নিয়েছি। তারপর গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, সেই সাথে নিয়েছি ফিশের কথাটা একটু পরে বলছি। শুকনো মশলায় কী দিয়েছি এগুলো একটু আপনাদেরকে বলে দেই। আদা রসুন বাটা দিয়েছি, চাট মশলা, তারপর দিয়েছি লবণ, শিমলা মরিচ, কাশ্মীরি যে শিমলা মরিচ আছে সেইটা, সামান্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপর দিয়েছি গরম মশলার গুঁড়া, সেই সাথে টমেটো সস, মাস্টার্ড যে সস পাওয়া যায় সেইটা, আপনাদের কাছে যদি রেডিমেড এটা না থাকে তাহলে আপনারা যে সরিষা আছে সেইটাকে বেটে এরকম করে পেস্টটা দিতে পারেন। সেই সাথে দিয়ে দিয়েছি বেসন। তা আপনাদের কাছে বেসন না থাকলে আপনারা চালের গুঁড়া দিয়েও করতে পারেন, তবে এখন যেহেতু রোজার সময় সবার ঘরেই কিন্তু কম বেশি বেসনটা থাকবে, সো বেসন এখানে ইউজ করতে পারেন। এখন আমি সব কিছু একবারে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর মাছের কথা যেটা আমি বলেছিলাম, মূলত মাছটা আমার ছিল দেখেই আমি এই পাকোড়াটা বানাচ্ছি, কারণ আমার ঘরে মাছ তেমন একটা চলে না। তা আমি যে মাছ রান্না করেছিলাম তার মধ্য থেকে 2 পিস লেফট ওভার রয়ে গিয়েছিল। তো ভাবলাম যে কেননা সেই মাছ দিয়ে আমি একটা পাকোড়ার মতো করে ফেলি। আর যখন পাকোড়াটা করার প্ল্যান করলাম তখন আমার মাথায় আসলো যে কেননা আমি এখানে একটু ডিম সিদ্ধও অ্যাড করে দিই, তাহলে খেতে হয়তো বা আরও একটু বেশি ভালো লাগবে আর কি। একদম সম্পূর্ণ আমার মন গড়া রেসিপি, যা যা আমার ভালো লেগেছে আমি এখানে ইউজ করেছি, কিন্তু এটার কম্বিনেশনটা এত ভালো এসেছে যে কি বলবো। আমি আপনাদেরকে বলবো যে রোজার সময় তো এখন আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তা আমি একটা ডিমকে 4 পিস করে নিয়েছিলাম, আর ডিমটা যেন টেস্ট লাগে খেতে, এর জন্য এখানে আমি যে শেজওয়ান সস আছে সেইটা দিয়েছি। তো আপনাদের কাছে শেজওয়ান সস না থাকলে আপনারা যে চিলি সস আছে ঝাল সেইটা, কিংবা টমেটো সস, কিংবা নাও দিলেও চলে আর কি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটা কেটে যে কোনো শেপই দিতে পারেন। তো আমি একটু লম্বাটে করে এরকম শেপ দিয়েছি। আর লেফট ওভার মাছ কিংবা মাংস যে কোনো কিছু দিয়ে কিন্তু এইরকম মজার পাকোড়া আপনারা বানাতে পারেন। তো রোজার সময় সবার ঘরেই কম বেশি দেখা যায় কিছু না কিছু লেফট ওভার মাছ মাংস থেকেই যায়। তো আপনারাও এরকম বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সত্যি বলতে এই পাকোড়াটা খেতে খুবই মজার হয়েছে। আমাদের কাছে ইফতার ভাজা পোড়া ছাড়া তো যেন আমাদের ইফতার একদম চলেই না। যত যাই খাই না কেন এই ধরনের খাবার প্লাস মুড়ি ভর্তা লাগেই। তো সবার হয়তো বা ভাজা পোড়া তেমন একটা পছন্দ না, অনেকেই লাইক করেন, অনেকেই করেন না। আবার অনেকে হয়তো বা এই জিনিসটা আগেই বানিয়ে খেয়েছেন, তবে যারা বানিয়ে খাননি তারা ট্রাই করে দেখবেন। তো আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি যে এরকম বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়ে খাচ্ছেন, প্লাস ডিমও অ্যাড করেছেন। তা আমি ডিম আর মাছ দুইটার কম্বিনেশনে বানিয়েছি, তো তাই এটার টেস্টটা একটু বেশিই ভালো এসেছে। তো আমি আরএমকে বলছিলাম যে খেতে কেমন হয়েছে, তা আরএম বলছিল যে খুবই মজার হয়েছে। রেস্টুরেন্ট আলাদা নাকি এটা চিন্তাই করতে পারবে না যে এত মজার ডিম আর ফিশ দিয়ে পাকোড়া বানানো যায়। তবে ডিম দিয়ে আমি যখনই কোনো চপ কিংবা পাকোড়া বানাই না কেন, এটা দেখতে কেন জানি সুন্দর হয় না, কেমন ভেঙে ভেঙে যায়। তো আজকেটাও কিন্তু আমার সেম হয়েছে, এটার কারণটা আমি বুঝে পেলাম না। তো যাই হোক, এখন আমি আরেকটা মজার ড্রিঙ্কসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা দিয়ে তো অলরেডি ইউটিউব পুরো ভরে গিয়েছে। তো জানি না কে কে বাসায় ট্রাই করেছেন আর কে কে করেননি, তবে এইটা খুবই হেলদি একটা ড্রিঙ্কস। যারা করেননি আমার ভিডিওতে দেখে থাকলে বাসায় ট্রাই করে দেখবেন। তা আমি এখানে আলাদা করে 3টা গ্লাস নিয়েছি, কারণ আমাদের 3 জনের জন্য 3 রকমের বানাতে হবে। সবাই একই রকম খেলে দেখা যেত আমি যে কোনো একটা বড় জারে বানিয়ে ফেলতাম। তো এর মধ্যে আমি সাগুদানা প্রথমে অ্যাড করেছি, তারপর আমি আমার গ্লাসের মধ্যে চিয়া সিড নিয়েছি। তো চিয়া সিড আর চিয়া সিড লিয়ানা আর আরএম খাবে না, তো এর জন্য ওদের দুজনেরকে দেইনি। প্লাস লিয়ানা আবার ফ্রুটস খাবে না, শুধু সাগুদানা দিয়ে খাবে, এর জন্য লিয়ানার গ্লাসে কোনো ফ্রুটসও আমি অ্যাড করিনি। তো
তো এর মধ্যে আমি কিছু ওয়াটারমেলন আর গ্রেপ অ্যাড করেছি, মানে ব্ল্যাক যে গ্রেপটা পাওয়া যায় সেইটা। আপনারা আপনাদের পছন্দ মতো মানে ফ্রুটস এখানে দিতে পারেন, মানে কলা অ্যাড করা যেতে পারে, প্লাস হচ্ছে আরও যে ফ্রুটসগুলো থাকে না, অ্যাপল, মানে মিষ্টি যে কোনো ফলই এখানে অ্যাড করা যেতে পারে। তো আমি 2 ধরনের দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি হচ্ছে রুহ আফজা, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ। আর দুধের মধ্যে আমি হচ্ছে সামান্য চিনি অ্যাড করে রেখেছিলাম, তো এর জন্য এক্সট্রা করে চিনি দেইনি। তো আপনারা যদি বেশি হেলদি খেতে চান তাহলে চিনিটা স্কিপ করে মধু ইউজ করতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। একদিক দিয়ে হচ্ছে আমি ড্রিঙ্কস রেডি করছি, আরেক দিক দিয়ে পাকোড়া বানাচ্ছি, মানে সব কাজ হচ্ছে একসাথে করতে হচ্ছে। তো এই যে আমার পাকোড়াগুলো রেডি হয়ে গিয়েছে, মানে দেখতে তত একটা ভালো হয়নি, তো খেতে কিন্তু বেশি ভালো ছিল। আর এখানে হচ্ছে আমি সব শেষে উপর দিয়ে যে পেস্তা বাদামের কুচি আছে সেইটা দিয়ে দিলাম। তো অনেক বেশি করেও এখানে কাঠবাদাম পেস্তা বাদাম দেওয়া যেতে পারে, তো আমি শুধু ডেকোরেশন পারপাসে একটু পেস্তা বাদাম আমার ড্রিঙ্কসের মধ্যে দিয়েছি। আর রেডি হয়ে গেল আমার খুবই কালারফুল মজার ইয়াম্মি, মানে কি বলবো, মানে কি বলে এটাকে, এটা নামও আমি জানি না, যাই হোক আপনারা একটা নাম দিয়ে নিয়েন। এখন আমি আমার যে ফ্রুটসগুলো আছে সেগুলো সব রেডি করে নিচ্ছি। আর আমি কিন্তু মানে সব সময় এই যে এই একটা প্লেটের মধ্যেই যতগুলো ফ্রুটস আছে সব কিছু নেওয়ার চেষ্টা করি। তো লাস্ট ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যখন আমার মুড ভালো থাকে, এনার্জি থাকে, তখন আমি খুব সুন্দর করে টেবিল ডেকোরেশন করি, আর যখন না থাকে তখন কিন্তু আমি এই ফাঁকিবাজি এই কাজটা করি। দেখা যায় রোজার মানে মোস্ট অফ টাইমই হচ্ছে আমি একটা প্লেটে সবগুলো ফ্রুটস সার্ভ করি। আর এটা করার কারণও আছে, আমি যদি আলাদা আলাদা সবগুলো ফ্রুটস মানে অন্য একটা প্লেটে আলাদা করে নিতাম তখন কিন্তু এখানে অনেকগুলো প্লেট বের হয়ে যেত। আর ইফতার করার পর মানে এতগুলো থালাবাটি ওয়াশ করার মানে একদমই এনার্জি থাকে না। যদিও আমি থালাবাটি ওয়াশ করি না, কিন্তু ওই যে বললাম আমি করি আর আরেম করুক, যেই করে না কেন কষ্ট কিন্তু সবারই হয় আর কি। তো এর জন্য আমি চেষ্টা করি যত কম প্লেট বাটি মানে বের করা পসিবল, মানে সেটাই করি। আর এখানে হচ্ছে আমি আজকে বাইরে থেকে কিছু একটা খাবার আনিয়েছিলাম, তো আমি ঘরে তেমন একটা কিছু করিনি, পেঁয়াজু আলুর চপ করেছি আর হচ্ছে ফিশ অ্যান্ড এগ পাকোড়াটা করেছিলাম, তো মুড়ি ভর্তা তো থাকবেই। আর ড্রিঙ্কসটা আমি তখন মিক্স করিনি, কারণ এত সুন্দর কালারফুল একটা ড্রিঙ্কস বানিয়েছিলাম তো কেউ তো তখন দেখেনি, ভাবলাম যে ইফতারের সময় সবাই দেখুক আর যে যারটা হচ্ছে মিক্স করে তারপরে হচ্ছে মানে তখন খেয়ে নিবে আর কি। তো আর এটা হচ্ছে আমাদের চতুর্থ রোজার ইফতার আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।